দর্শক আপনারা দেখেছেন যে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলায় বাংলাদেশিদের পক্ষে কথা বলেছিলেন নরেন্দ্রনাথ মজুমদার, যার কথা সারা বাংলাদেশের মানুষের কথা হয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্রনাথ মজুমদার যে কথাগুলো বলেছিলেন রিপাবলিক বাংলায় বাংলাদেশের পক্ষ হয়ে, সেই কথাগুলো, সেই সাহস, সেই দেশপ্রেম তিনি কোথা থেকে পেলেন শুনবো আজকে ৭১-এর ডিজিটালের পাতায়। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ ডিজিটালে। দেশকে, বাংলাদেশকে নিয়ে আপনি যে দেশপ্রেম দেখিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, সেটি ২০ কোটি বাঙালির বক্তব্য, বাংলাদেশির বক্তব্য। সেই দেশপ্রেমের শক্তিটা আসলে কোথায় থেকে পেয়েছেন? নমস্কার। দেশপ্রেমের যে শক্তি, দেশপ্রেমের শক্তি পাওয়া লাগে না, দেশপ্রেমের শক্তি ভিতর থেকে রিয়েলাইজ হয়। এটা শক্তি কেউ ধার দেয় না, কেউ থেকে নেওয়া লাগে না। দেশ, মাটি, মা, এই তিনটা হচ্ছে আমাদের অস্তিত্ব। আমাদের ধর্মে যেমন আছে, আমাদের গীতা পাঠ যেটা আমাদের মহৎ ধর্মগ্রন্থ, এটাকে শুরু করতে হয় কিন্তু জননী জন্মভূমি স্বর্গদেবী গরিয়সী, এটা থেকে। অর্থাৎ পিতা এবং মাতা সবার ঊর্ধ্বে তার দেশকে আমরা মায়ের চেয়ে বেশি ভালোবাসি। তা এই দেশকে ভালোবাসার যে শক্তি, এটা আমি সম্পূর্ণ আমার মন থেকে পেয়েছি। আমি এই দেশের মাটি, বাতাস, আগুন থেকে পেয়েছি। এদেশের প্রতিবেশী ভাই বোন, সর্বধর্ম সবার সঙ্গে মেলামেশা করে ছোটো থেকে বড় হয়, যেটা আমি এই শক্তি নিয়ে বেরোচ্ছি, সে শক্তি থেকেই বলছি। ভারত যে বাংলাদেশকে নিয়ে যা কিছু করছে, আসলে এর দায়টা কার? ভারত ৫ই আগস্টের পর থেকে যা কিছু করছে, এর শতভাগ দায় ভারতের, এর ১ ভাগ দায়ও বাংলাদেশের না। যেমন যারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে শেখ হাসিনা দেশ থেকে, আমাদের সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী তিনি দেশ ত্যাগ করেছেন। দেশ ত্যাগ করে তিনি পালিয়ে গেছেন। সেখান থেকে তিনি সেখানে আসেন, সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় হোক আর ভিসার মেয়াদে হোক, যেহেতু তিনি অলরেডি তিনি বিভিন্ন মামলার আসামি, তা সেখান থেকে তো যে করে আশ্রয় দেওয়ার পরে সেখান থেকে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এবং সেই প্রোপাগান্ডা যেটা আমাদের ভারতের এই সম্পূর্ণ দায় নিতে হবে, এবং এই ভারতের ক্ষতি ভারতের নিজেরা করতেছে এবং সেই সাথে আমাদেরও ক্ষতি করতেছে, যেটা থেকে আমাদের কোনো দায় নাই, এই শতভাগ দায় ভারতের। বাংলাদেশের হিন্দুরা কি ব্যবহার হচ্ছে কোনো রাষ্ট্রের পক্ষে থেকে? হ্যাঁ, বাংলাদেশের হিন্দুরা তো সারা জীবনই ব্যবহার হয়। বাংলাদেশের আমার ফেসবুক পেজে কিছু পাতায় আর কি কিছু মানুষ আমাকে উল্টোপাল্টা কমেন্ট করতেছে, মেসেঞ্জারে কমেন্ট করতেছে আমি হিন্দুত্ববাদী না। আসলে হিন্দুরা হিন্দুত্ববাদী হলে ভালো লাগে। আজ পূর্ণিমা, পৌষ পূর্ণিমা, আমি আজকে নিরামিষ আহার করছি, তা আমি একাদশী পালন করি। আমার হিন্দুত্ব ধর্ম ধারণ করা, লালন করা, যেটুকু করা আমি করি, আচার করি। কিন্তু যারা হিন্দুত্ববাদী নিজেকে দাবি করে, এরা কি হিন্দুত্ব কোনো কিছু আচার আচরণ করে? বাংলাদেশের হিন্দুরা কখনো হিন্দুত্ববাদী না। বাংলাদেশের হিন্দুরা কখনো হয় মুজিববাদী, কখনো হয় অমুকবাদী, কখনো হয় তমকবাদী, কিন্তু হিন্দুরা তো হিন্দুত্ববাদী হয় না। যেমন শেখ হাসিনা ১৯৯১ সালে ৩টা আসনে নির্বাচন করছিলেন। ঢাকা ৬-এ উনি নির্বাচন করে সাদেক হোসেন খোকার কাছে ব্যাপক ভোটে পরাজিত হয় এবং রংপুরেও পরাজিত হন। টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া আসন নিয়ে শেখ হাসিনা যেখানে ৯১ সালে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, সেখানে টুঙ্গিপাড়া ওনার নিজের বাবার উপজেলা, সেখানে উনি ভোটে পিছিয়ে গিয়ে কোটালীপাড়া হিন্দু অধ্যুষিত এলাকায় সেখানকার ভোটে এগিয়ে গিয়ে উনি কোনো মতে মান-সম্মান বেঁচে সংসদপর্যন্ত আসছিলেন। তা বিষয়টা হচ্ছে সে হয়েই কিন্তু উনি হিন্দুদের বিপক্ষেই চলে গেছেন। হিন্দুরা এটা কখনোই বুঝতে পারে নাই, কারণ শেখ হাসিনার বাবা কলকাতা দাঙ্গায় এবং নোয়াখালী দাঙ্গায় ওনার সবচেয়ে বেশি ভূমিকা। উনি সোহরাওয়ার্দী বডিগার্ড হিসেবে ছিলেন। উনি প্রথম জেলে গেছেন কলকাতা দাঙ্গায় রামপদরের চাকু মারিয়া। তা যে প্রথম দাঙ্গায় চাকু মেরে, হিন্দুরে চাকু মেরে জেলে যায়, সে কী করে অসাম্প্রদায়িক হয়? এটা আমার কাছে একটা হাস্যকর বিষয় মনে হয়। বাংলাদেশের নাগরিকদের আসলে কি করা উচিত এই ইস্যুতে? হ্যাঁ, এখানে একটা ভারতের ইস্যুটা নিই। ভারতের একটা দেখবেন গুণ আছে যে সর্বদলীয় যে একটা মিটিং ডাকা হয় তাদের দেশে ক্রান্তিকালে, তারা সঙ্গে সঙ্গে কিন্তু সেটার সঙ্গে তারা সব দল একমত হয়। কিন্তু আমাদের বাংলাদেশের উচিত যে আমরা একে অপরকে ঠকানোর জন্য কখনো যেন দেশের বাইরে চলে না যাই। আমাদের যে সর্বদলীয় যে একটা মতামত, সেখানে বাংলাদেশ সব দল মিলে জানি আমরা দেশের সাথে ঐক্যমতে বসাতে পারি, তাহলে আমাদের ভারত কেন, পৃথিবীর কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। রিপাবলিক বাংলায় যা বলা হচ্ছে, বা একটা গণমাধ্যমের প্রতিষ্ঠান, এরকম করা উচিত কিনা, বা তাদের আচরণ ঠিক আছে? রিপাবলিক বাংলা যেটা করছে, তারা সংবাদ মাধ্যমকে কলঙ্কিত করছে। পশ্চিমবাংলা মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করে, কারণ একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করে। মানুষের এটা থাকে, এটা নগ্নতার একটা লিমিটেশন থাকে। হ্যাঁ, কিছু মানুষ বলে রিপাবলিক বাংলা অনেক টাকা পয়সা নিচ্ছে। যদি টাকা পয়সা নিয়ে থাকে, তাও তারা একটা স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়েছিল, তারা সেই স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারে নাই। তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতেছে এবং তারা ভুলভাল নিউজ টিউজ করে একটা হাসির পত্র হয়েছে। মানুষের মিরাক্কেলের দর্শক কমে গেছে, রিপাবলিক বাংলা দর্শক বেড়ে গেছে, বিষয়টা তাই, আর কিছু না। ময়ূররঞ্জন দা যেটা করে, উনি তো একটা চাকরি করেন। উনি জানেন যে উনি ওইটা করলে ওইটাই ওনার পেশা, ওইটা ওনার নেশা, ওইটা ওনার ধ্যান জ্ঞান। উনি ওইটাকে এস্টাবলিশ করার জন্য মিথ্যা সত্যি যা বলতে হয় তাই বলা হয়, মাসে একটা স্যালারি পায়। উনি ওনার সাথে সংবাদবাদিকতা বাদ দিয়া উনি যদি কোনো মার্কেটিং, অর্থাৎ কোনো বিক্রি, মলম বিক্রি,
অথবা যে হকার টকার জাতীয় কোনো কাজ কাম যেগুলো করা হয়, জোকারি, মিরাক্কেলে পর্দা, মীরের সহ উপস্থাপক, এগুলো তো উনি বেশি আর ভালো করতে পারবেন, আমি সেটা মনে করি। হ্যাঁ, সাংবাদিকতা ওনাকে দ্বারা মানে বাংলাদেশি নাগরিকদের আসলে কি করা উচিত? ভারত ইস্যুতে বাংলাদেশের নাগরিকদের যেটা করা উচিত সেটা হচ্ছে কোনোরকম কোনো প্রোপাগান্ডা না নিয়ে, সত্যটাকে সামনে নিয়ে, মানে শতভাগ দেশপ্রেম নিয়ে, দেশের সাথে এক হইয়া, শুধু ভারত না সব ইস্যুতে দেশের সাথে এক হইয়া সব দেশকে মানে আমাদের বিরুদ্ধে সব শক্তিকে মোকাবেলা করা উচিত। এই যে মানে বাংলাদেশের হিন্দুরা এই যে ব্যবহার হয়ে যাচ্ছে আওয়ামী লীগ কিংবা ভারতের পক্ষে, এইটা কি আপনি মনে করেন ঠিক? না, এটা মোটেও ঠিক না। এবং দেখেন সেই 47-তে তো দেশভাগ থেকে শুরু করে হিন্দুরা যে ব্যবহার হচ্ছে, হিন্দুরা তো আসলে জানে না, হিন্দুরা একটা হুজুকে চলে। 2019 সালের 26শে এপ্রিল পলাশকে জেলের ভিতরে আগুন ধরে দেওয়া হয়, পলাশের গাইবান্ধা জেলে। তার আগে পলাশ একটা মানববন্ধনে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিছিল এবং তারপরে পলাশকে 26 তারিখ যখন ঢাকায় আনা হয়, 30 এপ্রিল পলাশ মারা যায়। সেখান থেকে বলা হলো যে পলাশ আত্মহত্যা করছে, কিন্তু আত্মহত্যা করলে 5 লিটার একটা পেট্রোলের ড্রাম কী করে জেলের ভিতর গেল, এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু নেতারা করে না, একমাত্র গোবিন্দ পরামানিক ছাড়া। আর কিছু ছোটো ছোটো সংগঠন তৎকালীন মানববন্ধন করিয়ে থমকে গেলেও ঐক্য পরিষদ, পূজা পরিষদ, তখন আমি ঐক্য পরিষদের যুব ঐক্য কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তারা কিন্তু এবং এই ইস্যুতেই আমাকে তারা শোকজ করেছিল আমি কেন পলাশের পক্ষে ফেসবুকে পোস্ট করলাম। এখন রানা দাশগুপ্ত এই সরকারের মানে চাকরি করছে, তৎকালীন সরকারের চাকরি করছে, তবে তার সহকর্মী আমাদের সেক্রেটারি ছিল তাপস বল, সে চাকরি করছে। এরা চাকরি করে সরকারের সুযোগ সুবিধা গুটি কয়ে লোক নিয়ে সব হিন্দুদের তারা মানে সরকারের কাছে বিক্রি করে দিয়ে একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখান থেকে মানে হিন্দুদের আর বেরোনোর কোনো উপায় নাই। বাংলাদেশি হিসেবে দেশপ্রেমের জায়গাটা কীভাবে, মানে আমরা কীভাবে আসলে একসাথে হতে পারি সব কিছু ভেদাভেদ, সেই জায়গাটা? বিগত 17 বছরে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গন টোটালি কলাপস করে দিছে। এই মানে শিল্পকলার একাডেমিতে যে দীর্ঘদিন ছিল, তার নাম কি লাকি, উনি ওখানে বসে দলীয়করণ করতে করতে কখন যে সারা দেশ থেকে শিল্প হারিয়ে গেছে উনি বুঝি নাই। কারণ দেশে এত ধর্মান্ধ হয়েছে। আমি আমার ধর্মেরটা বলছি, 2013 সালে মেরুলবাড্ডা নিমতলা মন্দিরে আমি দুর্গাপূজা অষ্টমীর অঞ্জলি দিতে গেছি, লোক হয়েছে 8 জন, এখন সেখানে লোক হয় 2000, বেশ ভালো। কিন্তু এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে জারি গান, শাড়ি গান, পালা গান, আমাদের যে স্কুলে আমি পড়েছি সিদ্ধুমারি SM মাধ্যমিক বিদ্যালয়, প্রতি বছর 2 বার যাত্রা গান আসতো, এখন আর এইগুলো কিছু আসে না। আমাদের ধর্মের অনুষ্ঠানও যেমন বেড়ে গেছে, নামযজ্ঞ, তারপরে বিভিন্ন মহোৎসব, ঠিক অন্য ধর্মের অনুষ্ঠান সেই তুলনায় আরও 10 গুণ বেড়েছে। মানুষ এখন যা যা ধর্মের দিক চলে গেছে, এই সংস্কৃতির দিক নাই। ইন্ডিয়া চায়নায় বর্ডারে 2 দেশের অস্ত্র বহন নিষিদ্ধ। আমি চাই বাংলাদেশ আর ভারত বর্ডারেও দুই ধরনের 2 সীমান্তরক্ষীদের অস্ত্র বহন নিষিদ্ধ হোক। 1 2 নম্বর কথা হচ্ছে যে 2021 সালে যখন যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হয়, তখন তো সারা বিশ্ব হাসাহাসি করছিল যে একজন কৌতুক অভিনেতা দেশটাকে ধ্বংস করে দেবে। আজ কিন্তু 25 সাল রাশিয়া কিন্তু তাদের বিজয় অর্জন করতে পারে নাই। ঠিক রাশিয়া বড় দেশ, ইউক্রেন ছোট দেশ। ভারত যদি মনে করে যে এক রাত্রে একটা সার্জিক্যাল স্ট্রাইক করে, যেটা এটা বলে ওই স্বাধীন দীপঞ্জন চৌধুরী বলছেন, তারপরে যে আরেকজন সজল ঘোষ বলেছেন বিজেপির মুখপাত্র, যে এক রাত্রে ঘুম দিয়ে উঠে দেবে বাংলাদেশ নাই। বিষয়টা খুবই একটা হাস্যকর। যদি এরকম কোনো কিছু হয়, ইউক্রেনের কাছে যেমন রাশিয়া বোকা হয়ে গেছে, বাংলাদেশের কাছে ভারত হেরে বোকা হবে, যেটা প্রমাণ 2001 এবং 2005 তার বড় প্রমাণ। বর্ডারে আগ্রাসী মনোভাব করার তাদের ভিন্ন উদ্দেশ্য। তারা এই দেশের এই আগ্রাসী মনোভাব তারা ইচ্ছাকৃত করতেছে, যেটা আমার বিশ্লেষণ থেকে মনে হয় সম্পূর্ণ রাজনৈতিক। মানে বাংলাদেশটাকে এখন একটু অস্থিতিশীল করার, বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করার, বাংলাদেশকে দুর্বল পরিচয় দেওয়ার ওনরা একটা উস্কানি দিচ্ছে, যে ভাতে বাংলাদেশ পা দেয় এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অন্য কোনো তৃতীয় পক্ষ সুবিধা দেওয়ার জন্য ওনরা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজটা করতেছে, যেটা থেকে আমাদের কাছে ওনরা যদি এর শেষ পরিণতিতে আসে, ওনরা পরাজিত হবে। এমনি আমি বলতেছি, আমি তো বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক, আর ডক্টর রহিম শাহ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি সভাপতি। গতকাল বিবেকানন্দের জন্মদিন গেছে, আমি শুভেচ্ছা জানাতে চাই যদি বলেন। হ্যাঁ, মানে আন্তর্জাতিক সীমারেখা যে বিষয়টা থাকে 0 পয়েন্ট এবং নোম্যান্স ল্যান্ড, তা 0 পয়েন্ট থেকে নোম্যান্স ল্যান্ডের দূরত্ব থাকে এক এক জায়গায় একরকম। বাংলাদেশে আছে 150 গজ, তা তাদের কাটাতারে বেড়া দিই, তারা 150 গজের 1 ইঞ্চি আমাদের সীমানায় চলে আসে, 150 গজের 1 গজ এই সাইডই আসে, বাংলাদেশ সে কাটাতারে বেড়া ভেঙে ফেলে দেবে। এটা ভারতকে স্পষ্টভাবে জানাই দিই, 150 গজের যদি 149 গজেও হয়, আমরা সেটাকে ভেঙে ফেলে দিয়ে আমরা সেই 150 গজের ওই সাইডে ছুড়ে ফেলে দেবো। এটাকে ভারতকে স্পষ্ট জানাই দিলাম আর কি। আমাদের গ্রাম থেকে প্রায় 50% প্লাস হিন্দু ভারতে চলে এসেছে। আমি যে পাড়ায় থাকি, তা আমি তাদেরকে অনেকের কাছে গেছি, তো আমাদের গ্রামের সবচেয়ে ধনী পরিবারটা, সবচেয়ে যার বেশি ভালো থাকার কথা ছিল, সেই সবচেয়ে বেশি খারাপভাবে আছে। ঠিক আছে, আমাদের গ্রামের যারা বর্তমান যারা আছে, 2 ভাইয়ের 1 ভাই ভারত গেছে, 1 ভাই বাংলাদেশে আছে। কম্পেয়ার করলে বাংলাদেশের ভাই তাদের 90 আর 10,
অর্থাৎ 90:10 এই পরিমাণ ভালো মন্দ আছে। ভারতে যে আছে সে 10 ভাগ ভালো আছে, বাংলাদেশে যে 90 ভাগ ভালো আছে। মানে আমি আশা মানে সব হিন্দুদের প্রতি আহ্বান করব যে ঈশ্বর আমাদের জন্মগ্রহণ করাইছে এই দেশে দরকার বিদায়। সে যদি চাইতো সে আমাদের ভারতে জন্মগ্রহণ করাতো। অতএব এই দেশে থাকতে হবে, এই দেশে লড়তে হবে, এই দেশে মরতে হবে, এই মনোভাব নিয়ে সবাইকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।